নমস্কার, আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় আপনাদের সামনে হরর সানডের ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প শিবশঙ্কর ভট্টাচার্যের লেখা চলনদার। লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধাসহ ভালোবাসা। প্রতিবারের ন্যায় এবারও নিশ্চয়ই আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। শুরু করছি আজকের হরর সানডের ভয়ঙ্কর ভৌতিক গল্প চলনদার। একবারে মোক্ষম সময়ে রায় কাকু এলেন। বটতলায় দাশুর দোকানের আড্ডা বেশ জমে উঠেছে। ঘণ্টাখানেক তেরে বৃষ্টি হয়েও আকাশের মেঘ কাটেনি। বর্দার দোকান থেকে গরম পেঁয়াজির প্রাণহরা সৌরভ ছড়িয়ে পড়েছে সাজের বাতাসে। এমন সময় রায়কাকুর স্কুটার এসে দাঁড়ালো। রায়কাকু মানেই গল্প, কারণ ভারতে এমন কোনো জায়গা নেই যেখানে উনি যাননি। ছেলেবেলা থেকে 60-65 অবধি কত রকম চাকরি যে করেছেন আর ছেড়েছেন তার হিসেব নেই। মেদিনীপুরের এক পাণ্ডববর্জিত গায়ে চায়ের দোকানের বয়গিরিতে যার শুরু, শেষ আপাতত খান্নাদের মোটর ট্রেনিংয়ের স্কুলে। মাঝে নাকি বছর 10 জাপানে এরোপ্লেন তৈরির কারখানায় কেটেছে। স্কুলে কলেজে পড়ার ব্যাপারটা রহস্যময়, তবে খান পাচেক বিদেশি ভাষা জলের মতো বলতে পারেন তিনি। মোট কথা, রায়কাকুর গুণের ফিরিস্থিতিতে বসলে আসল গল্প আর জায়গা থাকবে না, কাজেই ওগুলো আপাতত থাক। রায়কাকু এসেই বললেন, একটা কথা মনে রাখবি, পেটে খিদে থাকলে গল্প কখনো জমে না, কাজেই মনের ভেতরকার ওই খাই খাই ব্যাপারটা আগে মেটানো দরকার। খানিক বাদে জমিয়ে খাওয়া দাওয়া মিটলে আদা মেশানো চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে রায়কাকু আয়েশ করে বসলেন। তোদের আজকের সমস্যাটা কি বলতো? মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি আসবার আগে কোনো একটা আলোচনা হতে হতে থেমে আছে, ঠিক কিনা বল? দাশু মনমরা হয়ে বসেছিল। বলে উঠল, ওই ভূত আছে কি নেই পরিষ্কার করে বলে দিন তো কাকা। এরা কেউ ওই ভূত টুত বিশ্বাস করে না, বলছে বাজে গল্প সব। অমনি মুখিয়ে উঠল মনীষ, দেবু আর আজিজ। ভূত কেউ দেখেছে নিজের চোখে? বিশ্বাস অমনি গাছ থেকে পড়বে নাকি? রায়কাকু দুহাত তুলে থামালেন সবাইকে। মনীষ, তুমি তো ফিজিক্স পড়েছ? আগে হ্যাঁ। নিউটনের সূত্র পড়েছ তো? হ্যাঁ কাকু। শক্তি ব্যাপারটাকে কি চোখে দেখা যায়? তা কি করে সম্ভব? নিউটন বলে কোনো মানুষ আদৌ ছিলেন কি করে জানলে? ওটা তো আলাদা ব্যাপার হয়ে গেল কাকু। বিজ্ঞানের এত বড় মনীষী ছিলেন তিনি। কথা হলো, চোখে না দেখলেও আমরা মানছি নিউটন নামে একজন ব্যক্তি ছিলেন। তার মহাকর্ষ ব্যাপারগুলো সত্যি। ভূত বিশ্বাস করতে বলছি না, প্রমাণ না পেলে অবিশ্বাসও তোমরা করো না। আচ্ছা কাকু, আপনি নিজে ভূত বা আত্মায় বিশ্বাস করেন? দাশুর এগিয়ে দেওয়া সিগারেট ধরিয়ে এক মুখ ধোয়া ছেড়ে রায়কাকু বেশ নাটুকে মেজাজে আবৃত্তি করলেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হরেসিও। হেমলেট হরিসিওকে বলছেন। আসলে শেক্সপিয়ার নিজের বিশ্বাসের কথাই হেমলেটকে দিয়ে বলিয়েছেন। তা নইলে ঘটনা মোড় নেবার অন্য আরও দিক ছিল। বাপের প্রেতাত্মা নিয়ে বাড়াবাড়ি করতেন না নাট্যকার। আমার জীবনের একটা ঘটনার কথা বলি। ভূত আছে কি নেই, সমাধানের ভার তোমাদের ওপর। হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়ায় রায়কাকু বলা শুরু করলেন, ঘটনাটা বেশি দিনের নয়। তোমরা জানো
চাকুরির খাতিরে মাঝে মাঝে অদ্ভুত কিছু কাজের জন্য ডাক আসে আমার। বিশেষ কিছু ক্ষেত্রে অসুবিধে থাকলেও না বলবার সুযোগ থাকে না। তখন শীত বেশ জমিয়ে পড়েছে। পৌষ সংক্রান্তির কাছাকাছি সময়। মহারাজা তিলকপ্রসাদ সিংদেও ফোন করলেন। তার রোলস রয়েস গাড়িটি পানাগড়ের কাছে হঠাৎ জবাব দিয়েছে। সূর্য সিং এর পেট্রোল পাম্পে গাড়ি রেখে তিনি ময়ূরভঞ্জে ফিরছেন। আমি যেন অবিলম্বে পানাগড় পৌঁছে যাই। লেপটেপ ছেড়ে উঠতেই হলো। মুকুটহীন হলেও মহারাজার আদেশ। তাছাড়া পুরনো বন্ধুও তো বটে। ঘড়িতে সকাল 8টা। ট্রেন ধরে পানাগড় পৌঁছতে অনেক বেলা হয়ে যাবে। কাজেই উলোভার দস্তানা, উলের মোজা, কেরিয়ারে পুরে আমার 10 বছরের পুরনো সঙ্গী ল্যাম্ব্রেটায় স্টার্ট করলাম। আমায় যেন চেনে গাড়িটা, মেজাজ মর্জিও বোঝে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে বর্ধমান হয়ে 2.5 ঘন্টায় পানাগড় পৌঁছে গেলাম। রাজার গাড়ি বলে কথা। লম্বায় পাক্কা 20 ফুট আর চওড়ায় ফুট 9। 1930 সালের মডেল। দেখলে মনে হবে সবে মাত্র ওই নতুন গাড়ি জাহাজ থেকে খালাস হলো। গাড়ি চালু করতে আধ ঘন্টার বেশি লাগলো না। লাগবার কথাও নয়। স্পার্ক প্লাগে সামান্য কার্বন জমেছিল। গোলমাল যাই থাক, এই গাড়ির নাম শুনেই তল্লাটের 8-10টা নাম করা গ্যারেজের পাকা মিস্ত্রিও হাত লাগাতে রাজি হয়নি। যন্ত্রপাতি খুলে টুলে পরিষ্কার করে আবার পরিয়ে দিতেই নিঃশব্দে স্টার্ট নিয়ে নিল রোলস রয়েস। দেরি হয়ে গেল সুরজ সিংয়ের জন্য। পুরনো বন্ধু, সহজে কি আর ছাড়তে চায়? অবশেষে বেলা 4টে নাগাদ রোলস রয়েস গেল ধানবাদমুখী। আর আমি সিন্ধের হাত থেকে একটা মোটা সোটা খাম পকেটে পুরে ফিরতি পথে রওনা হলাম। সুরজ সিং বিদায় দেবার সময় কি যেন বলতে গিয়েও ওই বলল না। বর্ধমান শহরটা কেমন ঘিঞ্জি জানো তো? বেনারস বাদে ভারতের আর কোনো শহরের পথে বোধহয় এত সাইকেল আর রিক্সা একসঙ্গে দেখা যায় না। স্টেশনের পাশে নেতাজি মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত রসকদম্ব আর সীতাভোগ মিহিদানা কিনে কেরিয়ারে ভরে কার্জন গেট টাউন হল বাঁকাপুল পার হয়ে কিছুটা যাবার পর যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। খোলা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে কম স্পিডে স্কুটার চালানো মানে বিপদ ডেকে আনা। তার উপর বিকেলের আলো কমে আসছে। শীতের বেলা। ঘড়িতে দেখলাম বিকেল 5:15 বেজেছে। অতএব চলো মুসাফির, বাঁধো গাঠেরি। একটা ব্যাপার মাথায় এলো না কিছুতেই। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আজ এত নির্জন কেন? অন্তত 500 বার এ পথে নানান ধরনের গাড়ি চালিয়েছি আমি। এরকম ফাঁকা রাস্তা কখনোই পাইনি। অবশ্য চলবার পথে ওসব এলোমেলো চিন্তা বেশিক্ষণ মাথায় থাকে না আমার। আধ ঘন্টার মধ্যে যখন পালশিট ক্রসিংয়ে দাঁড়াতে হলো, তখন সাজের শেষ আভাসটুকু মিলিয়ে গিয়ে চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার। দুদিক থেকে দুটো মালগাড়ি ক্রস করবে। লাল বাতি জেলে গেট বন্ধ। ট্রাফিক রুল আমার কাছে বাইবেলের পাতা। কাজেই অন্তত 10-15 মিনিটের জন্য নিশ্চিন্ত। দূর থেকে গাড়ির শব্দ শোনা গেল। ছোট্ট আলোর ফুলকির মতো হেডলাইট এগিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। গুমগুম শব্দ বাড়তে বাড়তে একেবারে কাছে এসে গম গম ঝমঝম করে দিক বিদিক কাঁপিয়ে চলে গেল মালগাড়িটা। গার্ডের গাড়ির লাল বাতিটা দুলতে দুলতে ছোট হতে হতে মিলিয়ে গেল। আবার নির্জন হয়ে পড়ল জায়গাটা। কেমন যেন গা ছমছম করা নির্জন। ছেলেবেলা থেকেই রেলগাড়ির শব্দ আমি ভালোবাসি। মুগ্ধ হয়ে শুনছিলাম। হঠাৎ মনে হলো স্কুটারটা যেন একটু তুলে উঠল। আশ্চর্য, স্টার্ট বন্ধ। গাড়ি নড়ে ওঠার তো কারণ নেই।
স্কুটারের সিট থেকে নেমে দাঁড়ালাম। না, আবার দুলে উঠেছে, যেন কেউ দুষ্টুমি করে পিছন থেকে ঠেলছে। হঠাৎ গায়ে কাটা দিয়ে উঠল আমার। এ আবার কি? পকেটে পেন্সিল টর্চটা ছিল। জেলে নিশ্চিন্ত হলাম। একটা বেশ বড়সড় কালো কুকুর হাতখানেক তফাতে দাঁড়িয়ে আমার মুখের দিকে চেয়ে আছে, কেমন পোষমানা ভাব। কাছে ডাকতেই এগিয়ে এলো। গায়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে আরামে গড়গড় করতে লাগলো। মস্ত বড় কুকুর, যাতে দেশি হলেও প্রায় অ্যালসেশিয়ানের মতো বড়। এরকম কুকুর পথে ঘাটে বড় একটা দেখা যায় না। গায়ের লোমগুলো ভেজা ভেজা, জিভ বার করে হাঁপানো দেখলে মনে হয় বেশ কিছুটা ছুটে এসেছে কুকুরটা। মনে মনে ভাবছি, বেশ হতো এরকম একটা কুকুর পেলে। এমন সময় গেট উঠল। কুকুরটার মাথায় হাত বুলিয়ে আবার কিক করলাম স্টার্টারে। সেদিন অমাবস্যা কি প্রতিপদ মনে নেই, তবে এরকম নিশ্চিন্দ্র অন্ধকার আর কখনো দেখিনি। বোধহয় বড় রকমের কোনো বিদ্যুৎ বিভ্রাটের জন্য রাস্তার আলোগুলো জ্বলছিল না। গাড়ির আলোয় হঠাৎ হঠাৎ ঝাঁপিয়ে আসা গাছগুলো ছাড়া আর কোথাও কিছু দেখা যাচ্ছিল না। আলশিট কর্ডলাইন গেট ছাড়িয়ে আরও আধ ঘন্টা পর পৌঁছলাম রসুলপুর রেলগেটে। আজ আমার ফেরার কপাল ভালো নয়, এটাও বন্ধ। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, ট্রেনের তো আর দেখা নেই। স্কুটারটা যেন আবার দুলে উঠল। চমকে পিছন ফিরে তাকালাম। এবার রাতের অন্ধকারেই ওর জলজলে চোখ দুটো দেখতে পেলাম। সেই বিশাল কালো কুকুরটা আমাকে যে পছন্দ হয়েছে বেশ বোঝা যাচ্ছে ওর চোখের ভাষায়। ওকে আনন্দ দেবার জন্য স্কুটারের টেল লাইটটা জ্বালালাম। প্রথমটা হকচকিয়ে পিছিয়ে গেলেও ব্যাপারটা উপভোগ করেছে বোঝা গেল। কাছে এসে ঘাড় কাত করে দেখলো কিছুক্ষণ। এবার সামনের সাইড ল্যাম্প দুটো জেলে দিলাম। খুব খুশি, লাফিয়ে লাফিয়ে বার কয়েক প্রদক্ষিণ করলো আমায়। তারপর সামনে স্কুটারের হ্যান্ডেলের ওপর সামনের থাবা দুটো তুলে দিল। ওর হিমে ভেজা মসৃণ লোমে ঢাকা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আমার সঙ্গে যাবি? কুকুরটা ঘাড় কাত করে আমার চোখের দিকে চাইল, যেন বলল, নিয়ে চলো। চোখের দৃষ্টিটা অদ্ভুত, যেন কাছে থেকেও কত দূরে। খুব পোষ না মানলে এরকম দৃষ্টি হয় না। আমি বরাবরই কুকুর ভালোবাসি। ভাবলাম স্কুটারের পেছনের সিটে বসিয়ে নিয়ে আসি কলকাতায়। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি অঘটন ঘটাবে। এমন সময় গম গম আওয়াজ তুলে ট্রেনটা লেভেল ক্রসিং পেরিয়ে গেল। এটা প্যাসেঞ্জার ট্রেন। বাইরে থেকে রাতের প্যাসেঞ্জার ট্রেন দেখতে বড়ই ভালো লাগে। ট্রেন চলে যাবার পর আবার চারধার শুনশান। লেভেল ক্রসিংয়ের গেট খুলে যাচ্ছে। এবার কিন্তু কুকুরটাকে কোথাও দেখতে পেলাম না। স্কুটারে স্টার্ট দিতে যাব, এমন সময় কেবিন ম্যান এলো। হাতের লাল সবুজ লণ্ঠন তুলে আমায় দেখে যেন একটু অবাক হলো লোকটা। কাহা জানা হয় বাবুজি? কলকাতা। ये रास्ता ठीक नहीं है बाबूजी, डाकू लोग वही पकड़ लेगा तो खतरा बन जाएगा। আরে ধুর, কিচ্ছু হবে না বাবা, আমি বহুবার এ পথে গেছি। রাত কো হিয়া ঠেট যাইয়ে না বাবু, আপ अकेली हो। সত্যি বড় ভালো লাগলো। কত ভালো মানুষ এখনো বাস করে এদেশে। বিপদের ভয় নেই তা নয়, ডাকাতি বা ছিনতাইয়ের রসুলপুরের রাস্তার নাম আছে বেশ। তবুও যেতেই হবে আমাকে। হাতে প্রচুর কাজ, তাছাড়া কেমন একটা আলাদা ভরসা পাচ্ছি মনে। কে যেন ভেতর থেকে বলছে বিপদ হবে না আজ। লোকটাকে ধন্যবাদ জানিয়েই স্টার্ট করলাম। ঠিক করেছি ফোর্থ গিয়ারে 60-65 কিলোমিটার স্পিডে টানা চলবো। মেমারি পৌঁছতে আধ ঘন্টার বেশি সময় লাগবে না। তাহলে মেমারি পৌঁছে গেলে আর চিন্তা নেই।
ঝড়ের বেগে চলেছি। কনকনে ঠান্ডা হাওয়া ধরল ছুরির মতো, মোটা পুলোভার ভেদ করে যেন গায়ে বিঁধে যাচ্ছে। দমকা বাতাসে মাঝে মাঝে মনে হচ্ছে স্কুটার শুদ্ধ আমাকে উড়িয়ে নিয়ে যাবে। স্পিডোমিটারের কাঁটা 60-65 মাঝে দুলছে। টায়ারে একটানা একঘেয়ে শব্দ। দুপাশ থেকে মাথার ওপর ঝুঁকে থাকা বিশাল বিশাল গাছগুলো বহুদূর থেকে নিমেষে কাছে এসে আবার বহুদূরে মিলিয়ে যাচ্ছে। হরবংশ সিংয়ের ধাবার 2 কিলোমিটার আগে মনে হলো গোটা চারেক সন্দেহজনক লোক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। স্পিড একটুও না কমিয়ে সোজা চালিয়ে আমি তাদের দিকেই। কে যেন ভিতর থেকে সাহস জোগাচ্ছে আমায়। কাছাকাছি আসতেই লোকগুলো হঠাৎ হুড়মুড় করে ঝোপঝাড়ের আড়ালে পালিয়ে গেল। ঝোপের আড়াল থেকে পরক্ষণেই ভয়ঙ্কর একটা চিৎকার রাত্রির আকাশকে খান খান করে দিল। হরবংশের ধাবাতেও দাঁড়ালাম না। পেরিয়ে আসার সময় এক পলকে মনে হলো হরবংশ অবাক হয়ে আমার দিকে চেয়ে রয়েছে, যেন কি বলতে চায়। আরও 10 মিনিট এইভাবে চলবার পর বাহাতে ক্ল্যাচ করে ব্রেক দিতে হলো। আশ্চর্য, পুরা কপাল আমার আজ। মেমারি লেভেল ক্রসিংয়ের গেটটাও বন্ধ। আবার স্টার্ট বন্ধ করে অপেক্ষা করা ছাড়া আর গতি নেই। মেমারির কেবিনম্যান রতন পানিগ্রাহী আমার পরিচিত। ভাবলাম ওকে ডেকে গল্প করে সময় কাটাই, তারও কোনো পাত্তা পাওয়া গেল না। বারবার যদি এভাবে ক্রসিংয়ে দাঁড়াতে হয় বড়ই বিরক্তি লাগে। তবে লেভেল ক্রসিং পার হলেই মেমারি থানা বাহাতে, একটু এগিয়েই বাজার। দূর থেকে বাজারের লোকজন আর আলো নজরে পড়ছে। সিগারেট ধরিয়ে নেবার জন্য স্কুটারের হ্যান্ডেল ছেড়ে দেশলাই জ্বেলেছি। হঠাৎ স্কুটারটা আবার দুলে উঠল। নিভে যাওয়া কাঠিটা ফেলে আবার দেশলাই জ্বালতেই দেখি কি আশ্চর্য, সেই কালো কুকুরটা লম্বা জিভ বার করে হাঁপাচ্ছে। চকচকে চোখ দুটো আমার দিকে স্থির চেয়ে রয়েছে, যেন বলছে আমায় ফেলে পালাবে ভেবেছ? আমি তো সঙ্গেই আছি পুরো রাস্তাটা তোমার চলনদার হয়ে। হঠাৎ ছ্যাত করে উঠল মনটা। আশ্চর্য ব্যাপার, মেমারি থেকে পালশিট পাক্কা 44 কিলোমিটার। এই এতটা রাস্তা কুকুরটা আমার ঝড়ের গতিতে চলা স্কুটারের পিছু পিছু ছুটে এসেছে। এটা কি করে সম্ভব? কুকুরের তো এত জোরে দৌড়তে পারবার কথা নয়। মনের মধ্যে উডাক ডাকলো কেউ। এটা সত্যি কুকুর তো। কুকুরটা আবার আমার স্কুটার প্রদক্ষিণ করে হ্যান্ডেলের ওপর সামনের থাবা দুটো তুলে দাঁড়িয়েছে। ঘাম অথবা হিমে ভিজে জবজব করছে ওর কুচকুচে কালো লোমে ঢাকা গা। আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে ভাবছি এবার লেভেল ক্রসিংটা খুললে হয়। এমন সময় কুকুরটা আস্তে করে পা নামিয়ে একটু তফাতে সরে দাঁড়ালো। ওর চাউনি যেন পরিষ্কার বলতে চায়, আমাকে অবিশ্বাস করছো? আমি তো তোমার চলনদার গো। ভারী খারাপ লাগলো আমার। সত্যিই তো, এই পথে হয়তো কত বিপদ আপদ হতে পারত। ও আমায় পাহারা দিয়ে নিয়ে এলো, আর আমি যত আবোল তাবোল ভাবছি। জিভ দিয়ে শব্দ করে কাছে ডাকলাম ওকে। অভিমানে ও যেন আরও একটু পিছিয়ে দাঁড়ালো। এক চোখে অভিমান, আরেক চোখে ভালোবাসা কুকুরটার। এমন সময় প্রচণ্ড আওয়াজে রাতের দিল্লি এক্সপ্রেস মেমারি লেভেল ক্রসিং পেরিয়ে চলে গেল বর্ধমানের দিকে। ট্রেন চলে যাবার পর সম্বিত ফিরে পেয়ে দেখি লেভেল ক্রসিংয়ের গেট উঠেছে, আর কুকুরটা কোথাও নেই। গেট তোলা হলে রতন আমায় দেখে এগিয়ে এলো। কি খবর রায়বাবু, কোত্থেকে এলেন এখন? পানাগড় থেকে ফিরছি। রাত্রিরে এ পথে চলেছেন স্কুটার নিয়ে? কোনো ঝামেলা হয়নি তো? না না, কতবার গেলাম এ পথে, ঝামেলা আর কি হবে। আসলে রাত্রিবেলা এ পথে কেউ একা যায় না ইদানিং।
আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। স্টার্ট দিয়ে আবার পিছনে ফিরলাম। না, কেউ তো এবার ঠেলছে না। কুকুরটা ত্রিসীমানা তো আর নেই। ভারী মন নিয়ে লেভেল ক্রসিং মেমারি থানা পেরিয়ে বাজারে এলাম। সকালের পর ভারী খাবার কিছুই খাইনি, বেশ খিদেও পাচ্ছে। তাছাড়া পেট্রোলও ভরে নিতে হবে গাড়িতে। মেমারি বাজারে তারকেশ্বর যাবার ডানহাতি রাস্তা আর জিটি রোডের মোড়ে রঘুনাথ সিংয়ের পেট্রোল পাম্প। স্কুটারটার তেল ভরতে গিয়ে রঘুনাথের সঙ্গে যুধিষ্ঠিরের ধাবায় আরাম করে বসলাম। এক পো দুধের এলাইচি চা তৈরির অর্ডার দিয়ে কি মনে হলো বললাম, মাটির ভারে আরও এক পো ঠান্ডা দুধ দিতে। রঘুনাথ অবাক, আবার ঠান্ডা দুধ কি হবে? দুধের ভাড়াতে নিয়ে শুধু বললাম, ভালো করে চা বানাও, 2 মিনিটে আসছি। হেঁটে গেলাম লেভেল ক্রসিংয়ের ওপারে। দূরে আমার চলনদার দাঁড়িয়ে এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। ভাতটা রাস্তার ধারে রেখে বললাম, এতটা এলি আমার সঙ্গে, আর তোকে ফেলে একা একা খেতে পারি? আয় আয় খেয়ে নে। এলো চলনদার, দুধটা খেলো চকচক করে। মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে আস্তে আস্তে লেজ নাড়ল। তারপর মিলিয়ে গেল অন্ধকারে। পথের বন্ধুকে পথেই রেখে আসতে মনটা যেন খালি হয়ে গেল আমার। ধাবায় ফিরে চায়ের ভারে চুমুক দিতে দিতে কুকুরটার কথা বলতেই রঘুনাথ যেন শক খেল, চমকে উঠল। পালশিট থেকে মেমারি কুকুর পাল্লা দিল স্কুটারের সঙ্গে? মাথা খারাপ হয়েছে তোমার? আমি কিছুতেই বিশ্বাস করাতে পারি না ওকে। আমাদের আলোচনা শুনে ধাবার বুড়ো মালিক যুধিষ্ঠির বলল, রায়বাবু, আপনার কপাল তো দেখছি বেশ ভালো। ওই কুকুর আপনাকে ভালোবেসে নজরদারি করে নিয়ে এসেছে, নইলে এতক্ষণে আপনার ডেড বডি পড়ে থাকতো ওই রসুলপুরের রাস্তার ওপর। ওই কুকুরটাই মারতো আপনাকে। ওটা কুকুরের দানব। 2 বছর আগে ওকে আর ওর মনিবকে বদ লোকেরা মেরে ফেলেছিল। সেই থেকে ও ওই পথে পথেই ঘুরে বেড়ায়, আর কত বদলোক যে ওর হাতে মারা পড়েছে তার ঠিকানা নেই। যাক, সবই গুরুজির কৃপা। যাক রায়বাবু, এবার ভালোয় ভালোয় ঘরে ফিরে যান। গল্প শেষ করে রায় কাকু উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙলেন। কুকুরের ব্যাপারটা না হয় বুঝলাম, তবে আমার ওপর ওর এত ভালোবাসার কারণটা কি? আমি বা হঠাৎ ওরকম সাহস পেলাম কোত্থেকে? ভর কি খানিকটা আমার ওপরেও হয়েছিল এমন কাউকে যাকে কুকুরটা ভালোবাসত? নমস্কার, হরর সানডের আজকের ভৌতিক গল্প চলনদার গল্প পাঠ আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন।